প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা কেপি এবং কেসি এর কিছু সৃজনশীলের ম্যাথ করে এসেছিলাম। আজকে আমরা কেপি এবং কেসি এর সম্পর্কের একটা সমীকরণ শিখব। কারণ আমরা গত ম্যাথগুলোতে দেখেছিলাম যে কিছু কিছু ম্যাথে সাম্য ধ্রুবক জানতে চায়। সাম্য ধ্রুবক জানতে চাওয়া মানে কিন্তু কেপি এবং কেসি দুটোই একসাথে প্রকাশ করা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব এটা একটু দেখে নিই। এটা হচ্ছে সেই সূত্রটা, কেউ চাইলে বইয়ে প্রতিপাদনটা দেখে নিতে পারো। কেপি ইজ ইকলস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। আমি সবগুলো রাশিরই পরিচয় দিচ্ছি ধীরে ধীরে, এবং তারা কোন এককে থাকবে সেটাও বলে দিচ্ছি, কারণ এখানে আর আছে। তার মানে মোলার গ্যাস ধ্রুবক এর এককের উপরে কেপি কেসি এবং টি এর এককগুলো নির্ধারিত হবে। তাহলে টি হচ্ছে এখানে কেলভিনে থাকবে সবসময় টেম্পারেচার। আর যদি 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল এই এককটাতে থাকে, সেক্ষেত্রে আমার কেসি এর এককটাও মোল পার লিটারে হবে। কেপি এর এককটা সেক্ষেত্রে হবে এটিএমে, কারণ আমরা আর এর এককের দিকে তাকাবো। এখানে লিটার এটিএম পার মোলের উপস্থিতি আছে, এজন্যই আমরা কিন্তু কেসি এর এককটা মোল পার লিটার এবং কেপি এর এককটা এটিএমে রাখতে হবে অবশ্যই। আবার এখানে ডেল এন এর যে ভ্যালুটা, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোলের সমষ্টি মাইনাস বিক্রিয়কের মোলের সমষ্টি। তাহলে এই জিনিসটা আমরা আগের ক্লাসগুলোতেও শিখে এসেছি, এটা আমরা জানি। এবার সম্পর্কটাকে যদি আমরা এসআই এককে নেওয়ার চেষ্টা করি, টেম্পারেচার কেলভিনই থাকবে সবসময়। আর এর এককটা যদি 8.316 জুল পার কেলভিন পার মোল হয়, সেক্ষেত্রে আমার কেসি এর এককটা হয়ে যাবে মোল পার মিটার কিউব। আগের বার ছিল মোল পার লিটার, কিন্তু এখানে এসআই হওয়ার কারণে এটা মোল পার মিটার কিউব হয়ে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর কেপি এর এককটা এটিএম এর পরিবর্তে হয়ে যাবে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। আর ডেল এন এর পরিচয় আগের মতন, উৎপাদের মোলের সমষ্টি মাইনাস বিক্রিয়কের মোলের সমষ্টি। তো তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যা দেখে নিই। এখানে কোশ্চেনে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়ায়, অর্থাৎ হাইড্রোজেন হাফ অণু অক্সিজেনে সমন্বয়ে পানি গঠিত হচ্ছে, এবং বিক্রিয়ায় কেপি এর মান হচ্ছে 1.164 ইন্টু 10⁻², এটিএম টু দি পাওয়ার -0.5। বিক্রিয়াটির কেসি এর মান কত? এখানে আমরা কেপি এর এককটার দিকে তাকালে বুঝতে পারবো যে আমাদের এই রিয়াকশন অনুযায়ী এককটা নির্ধারিত হয়েছে। কীরকম? এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1, আর বিক্রিয়কের কত? 1 প্লাস হাফ মানে 1.5। এক থেকে যদি আমি 1.5 বাদ দিই তাহলে আমার থাকছে 0.5 -0.5। তাহলে এখানে কেপি এর ভ্যালুটা দেয়া, টি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু আমরা কি ব্যবহার করব? যেহেতু দেখতে পাচ্ছি এখানে কেপি এর এককটা হচ্ছে এটিএমে, তাহলে আর এর ভ্যালুটাও আমরা লিটার এটিএম এককেরটা ব্যবহার করব, অর্থাৎ 0.0821। এখানে ডেল এন কত? 1 মাইনাস 1.5, দ্যাট মিনস -0.5। কেসি বের করতে হবে। তাহলে এই সূত্র থেকে আমরা সূত্রে যদি মানগুলো বসিয়ে ফেলি তাহলে আমরা কেসি এর ভ্যালুটা পেয়ে যাই। উপরে কেপি এর ভ্যালু, নিচে আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, দ্যাট মিনস -0.5। তাহলে রেজাল্টটা আসছে 575.75 মোল পার লিটার টু দি পাওয়ার -0.5। তাহলে এরকমভাবে আমাদের উল্টাটাও করতে পারে, অর্থাৎ কেসি এর ভ্যালু দিয়ে দিতে পারে, সেখান থেকে কেপি জানতে চাইতে পারে। অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই টেম্পারেচারটা দেয়া থাকবে। টেম্পারেচার দেয়া না থাকলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তো তাহলে এই টপিক পর্যন্ত আমাদের শেষ হচ্ছে সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা কেপি কেসির ম্যাথগুলো পর্যন্ত। আমরা এখন এই চ্যাপ্টারের থার্ড যেই পোর্শনটা, অর্থাৎ অম্লক্ষার, সেই টপিকটাতে চলে যাব। চলো শুরু করা যাক। প্রথমে চলে আসে পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল বলতে আমরা বুঝি নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল পানির বিয়োজনে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার যে গুণফলটা, সেটা। এই গুণফলটা একটা ধ্রুবক রাশি, যাকে আমরা বলছি পানির আয়নিক গুণফল। একে KW দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ এখানে ওয়াটার ইন্ডিকেট করছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ধ্রুবকটার মান হচ্ছে 1 × 10⁻14 এবং মোল পার লিটার হোল স্কোয়ার, কারণ দুটি ঘনমাত্রা, অর্থাৎ মোল পার লিটার আর মোল পার লিটার গুণ হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এই পানির বিয়োজন ধ্রুবকটাও বৃদ্ধি পায়, অর্থাৎ আয়নিক গুণফলটাও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের H+ এবং OH- ঘনমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে বিয়োজন বৃদ্ধি পায়। ফলে উচ্চ তাপমাত্রায় আমার KW এর মানটাও উচ্চ হয়। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বা ডেরিভেশনটা দেখে নিই শর্টলি। পানি ভেঙে H+ এবং OH- হচ্ছে। এখানকার এই বিক্রিয়া যদি কেসি বের করতে চাই তাহলে উপরে H+ OH- এবং নিচে পানি। এবার এই পানির ঘনমাত্রা এবং কেসি যদি আমি গুণ করি, তারপরে ডান পাশে থাকছে H+ এবং OH-। এই কেসি এবং H2
এর ঘনমাত্রাটা গুণ করেই আমি KW লিখছি। দুটি ধ্রুবক রাশির গুণফল একটি ধ্রুবক হয়। অনেকে বলতে পারো H2Oটার ভ্যালুটা এই ঘনমাত্রাটা কিভাবে ধ্রুবক। আসলে আমরা যদি সাম্যাবস্থার কথা চিন্তা করি সেক্ষেত্রে দেখব যে পানি প্রথমে থাকে 1, এটা থাকে 0, এটা 0, এরপরে সাম্যাবস্থায় গেলে এটা 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। তো পানির ক্ষেত্রে 1 আর 1 মাইনাস আলফা খুবই কাছাকাছি, সেজন্য আমরা এই H2Oটাকে সাম্যাবস্থায় ধ্রুবকই ধরে নিই। তার মানে এদের দুজনের গুণফলটা হচ্ছে KW, দুটি ধ্রুবকের গুণফল ধ্রুবক, এবং H+ এবং OH মাইনাসের ঘনমাত্রার গুণফল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ভ্যালুটা হচ্ছে 10⁻14। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka। এর সংজ্ঞাটা আমি পরে বলছি, প্রথমে আগে ডিরাইভেশনটা একটু দেখে নিই। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটাকে আমরা বিবেচনা করব যে কোনো মৃদু অ্যাসিডের জন্য। মনে করি HA একটা মৃদু অ্যাসিড যার জলীয় দ্রবণ এইভাবে আয়নিত হয়। HA জলীয় দ্রবণ, এটা ভাঙার পরে সাম্যাবস্থা, যেহেতু মৃদু অ্যাসিড তার ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া হবে সব সময়, H+ ইন্টু H++ এদিকে A-। এর ক্ষেত্রে আমি যদি ভরক্রিয়ার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, উৎপাদের ঘনমাত্রার গুণফল, দ্যাট মিনস H+ ইন্টু A-, আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। তো এই সূত্রটাই হচ্ছে মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বা সাধারণভাবে বলতে গেলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা প্রকাশ করি Ka হিসেবে। এর তাৎপর্যটা কি, নির্দিষ্ট তাপমাত্রায় এই Ka এর ভ্যালুটা নির্দিষ্ট হয়, এবং Ka এর ভ্যালু যত বেশি তত কি আমার H+ বেশি, অর্থাৎ H+ বেশি হলেই তোমার Ka এটা বেশি হবে। তার মানে যে অ্যাসিড যত বেশি তীব্র তার Ka এর ভ্যালুটা হবে তত বেশি। অনুরূপভাবে ক্ষারের বিয়োজন ধ্রুবক একইভাবে আমরা দেখতে পারি যে BOH যদি একটা মৃদু ক্ষার হয় সে বিয়োজিত হবে B++ OH-। এর ক্ষেত্রে আমরা বলবো KB বেস, অর্থাৎ কনস্ট্যান্ট অফ বেস। সেক্ষেত্রে আমরা একইভাবে ভরক্রিয়ার সূত্র ব্যবহার করতে পারি এই ক্ষারের বিয়োজন ধ্রুবকের জন্য। তাৎপর্য একই রকম, যে নির্দিষ্ট তাপমাত্রায় এই KB এর ভ্যালুটা নির্দিষ্ট হবে, আর যত KB এর মান বেশি হবে তত ক্ষারের তীব্রতাটাও বেশি হবে। এখন এই বিয়োজন ধ্রুবকের সাহায্যে অ্যাসিড ও ক্ষারের তীব্রতার কিছু মান দেখতে পাই আমরা। এখানে কয়েকটা মৃদু অ্যাসিড নেওয়া হয়েছে এবং তাদের বিয়োজন ধ্রুবকের মান, এর সাপেক্ষে তার তীব্রতাটার ক্রম আমরা দেখি নেই। তো আমরা শুধু এখানে ভ্যালু বিবেচনা করব, Ka এর ক্ষেত্রে যার ভ্যালু বেশি হবে সেই তীব্র অ্যাসিড হবে। অনুরূপভাবে KB এর ক্ষেত্রে, মানে ক্ষারের ক্ষেত্রেও মৃদু ক্ষার সমূহের ক্ষেত্রে যার KB এর ভ্যালুটা বেশি তার তীব্রতাটাও বেশি হবে। এই চার্ট দুইটা আমরা একটু লক্ষ্য করি। এদের মানগুলো মুখস্থ করতে হবে না, আমাদের ম্যাথমেটিক্সে এই মানগুলো দিয়ে দেবে। এবার আমরা আরও দুই ধরনের অ্যাসিডের তীব্রতা দেখব। একটা হচ্ছে হাইড্রোসিড। হাইড্রোসিড বলতে যে অ্যাসিডে হাইড্রোজেনের উপস্থিতি থাকে, যেমন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, বা অন্যভাবে আমরা যদি বলি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এদের ক্ষেত্রে তীব্রতার ক্রমটা কীরকম, সবার ক্ষেত্রেই এখানে H+ এর উপস্থিতি আছে, কিন্তু অ্যানায়ন হিসেবে ভিন্ন ভিন্ন হ্যালোজেনকে আমরা পাচ্ছি। এখানে আয়োডাইড, এখানে ব্রোমাইড, এখানে ক্লোরাইড, এখানে ফ্লোরাইড। এর ক্ষেত্রে ক্রমবিন্যাসটা এরকম কেন? এর ক্রমবিন্যাসটা ডিপেন্ড করে, বা এর তীব্রতাটা ডিপেন্ড করে অ্যানায়নের আকৃতির উপরে। অ্যানায়নটা যত বেশি হবে আকৃতিতে তত আমার বন্ধনের উপর চাপটা বেশি পড়বে, মানে পীড়নটা বেশি পড়বে। আর পীড়ন যত বাড়ে একটা বন্ধনের উপরে সেই বন্ধনটা তত দ্রুত ভেঙে যায়। আমরা যদি এই দুইটা অ্যাসিডের কথা চিন্তা করি, হাইড্রোব্রোমিক অ্যাসিডের আকৃতিতে ব্রোমাইডের যে আকৃতিটা, হাইড্রো আয়োডিক অ্যাসিডে আয়োডিনের আকৃতিটা কি তার চেয়েও বেশি। তার মানে এখানে হাইড্রোজেন আর আয়োডিনের বন্ধনটাতে চাপ বেশি হাইড্রোজেন এবং ব্রোমিনের বন্ধনটার তুলনায়। তো সেজন্য হাইড্রো আয়োডিক অ্যাসিডটা দ্রুত ভেঙে যায়, বন্ধনটা দ্রুত ভাঙে। আর বন্ধন ভাঙা মানে কি, H+টা উন্মুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিড সক্রিয়। তাহলে হাইড্রোসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকৃতি যত বড় তত আমার তীব্রতাটা বেশি হবে। এরপরে আমরা চলে আসছি অক্সো অ্যাসিডে। অক্সো অ্যাসিডের আমরা নামকরণ শিখে এসেছিলাম চ্যাপ্টার 3 এর শেষ টপিকটাতে। তো অক্সো অ্যাসিড তাদেরকে বলা হতো যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদেও তৃতীয় কোনো একটা মৌল থাকতো। তো অক্সো অ্যাসিডের জারণ মান এর ভিত্তিতে তার তীব্রতাটা নির্ধারিত হয়। এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা যত বেশি হবে তার তীব্রতাটা তত বেশি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পারক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড তীব্রতা যথাক্রমে এইভাবেই নির্ধারিত হচ্ছে। কারণ কি, পারক্লোরিক অ্যাসিডে আমাদের ক্লোরিনের জারণ মানটা হচ্ছে +7, সালফিউরিক অ্যাসিডে +6। ঠিক আছে, এবার যখন দুটি অ্যাসিডের ক্ষেত্রে, দুটি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমার জারণ মানটা একই হবে, যেমন এখানে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড,
এদের দুইজনের ক্ষেত্রে জারণ মানটা কত +5 এক্ষেত্রে আমরা দেখব যে কেন্দ্রীয় মৌলটা কার কেন্দ্রীয় মৌলটা সবচেয়ে ছোট, যারটা ছোট তার তীব্রতাটা বেশি হবে। যেমন এখানে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে ফসফরাস। তো নাইট্রোজেন আকৃতিতে ছোট ফসফরাসের তুলনায়, সেজন্য তার জারণ মানটা এখানে একই রকম হওয়ার পরেও নাইট্রিক অ্যাসিডের তীব্রতাটা বেশি। এরপরে আমরা চলে আসছি নতুন একটা টপিকে, সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটা আমরা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বা মৃদু ক্ষারের ক্ষেত্রে ব্যবহার করব। সূত্রের বিবৃতিটা হচ্ছে মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা এদের প্রারম্ভিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা একটা মৃদু অ্যাসিডকে যদি HA ধরে নেই, তাহলে সেটা বিয়োজিত হচ্ছে H প্লাস A- হিসেবে। তাদের আদিমূল ঘনমাত্রাটা এর ক্ষেত্রে আমরা ধরে নিলাম C, আর এর ক্ষেত্রে 0 সাম্যাবস্থায় এখান থেকে কতটুকু চলে যাবে, এখান থেকে C1 - আলফা, এখানে শুধু আলফা, এখানে শুধু আলফা চলে যাচ্ছে এই অংশটা। তাহলে বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে আমাদের আগের মতন ভরক্রিয়া সূত্র অনুযায়ী H+ × A- মানগুলো বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে 1 - আলফা আর 1 একই জিনিস, আলফার ভ্যালুটা খুবই নগণ্য, আর সেই জন্য এই জিনিসটা ধ্রুবক হয়ে যায়। তাহলে আমার মেন সূত্রটা দাঁড়াচ্ছে এটা, অর্থাৎ Ka = α² × C। এখানে K হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা হচ্ছে তার বিয়োজন মাত্রা, এবং C হচ্ছে কি আদি ঘনমাত্রা কনসেন্ট্রেশন। এর পরবর্তীতে আমরা আলফা = √/Ka/C, যেহেতু Ka এটা ধ্রুবক অ্যাসিডের জন্য, যে কোনো একটা নির্দিষ্ট মৃদু অ্যাসিডের জন্য, তাহলে আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√C। তার মানে সিটা কি ছিল, আমার আদি বা প্রারম্ভিক ঘনমাত্রা, তার বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের এখানে মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রাটা। এই সূত্রটা দিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ করব। Ka = α² × C। এখানে পরিচয়গুলো আমি লিখে দিচ্ছি। Ka হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা হচ্ছে অ্যাসিডটির বিয়োজন মাত্রা, এবং C হচ্ছে অ্যাসিডটির ঘনমাত্রা। এবার কিছু ছোট ছোট প্রবলেম আমরা দেখতে পারি। তো শুরুতে আমরা চলে আসছি 30°C তাপমাত্রা 0.2 m ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত, যেখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে 1.8 × 10⁻⁴। এখানে আমরা একটু আগে সূত্রটা ইউজ করব। ফর্মিক অ্যাসিড যেহেতু মৃদু অ্যাসিড, আর অন্যভাবে আমরা বুঝতে পারি যেখানে আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকবে সেই অ্যাসিডটাই হচ্ছে মৃদু অ্যাসিড আসলে। তাহলে সূত্র অনুসারে Ka = α² × C। এখানে কিসের মান দেয়া, Ka এবং C এর মান দেওয়া, অর্থাৎ প্রারম্ভিক ঘনমাত্রা। এই দুটো যদি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সূত্র প্রয়োগ করে আমরা আলফার ভ্যালুটা পাই। এর পরের ম্যাথে 27°C তাপমাত্রায় ইথানোয়িক অ্যাসিডের 0.15 m ঘনমাত্রা দ্রবণের 12% আয়নিত হয়। তার মানে আমার C এর ভ্যালুটা হচ্ছে এখানে 0.15 মোলার, আর ঘনমাত্রা দ্রবণের এখানে আলফা এর ভ্যালুটা হচ্ছে 12%। তার মানে এই পূর্বের সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে কি বের করতে পারি, এখান থেকে আমরা Ka এর ভ্যালুটা বের করে নিতে পারি। এই ম্যাথগুলো MCQতে আসবে, সৃজনশীলে আরেকটু বড় ম্যাথ আসবে, যেখানে এই স্টেপগুলো ছোট একটা স্টেপ হিসেবে আসতে পারে। এরপরের টপিকটা হচ্ছে pH এবং pH স্কেল। pH বলতে আমরা বুঝি কোনো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা pH বলছি। তো গাণিতিকভাবে pHকে প্রকাশ করা হয় -log H+। -log H+, H+টা হচ্ছে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা। pH এর পূর্ণরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। এবার আমরা পানির আয়নিক গুণফলে দেখে এসেছিলাম যে H+ ও H- এর গুণফল 10⁻14। আমরা যদি এই ইকুয়েশনটার উভয় দিকে -log নেই, তাহলে এরকম একটা ইকুয়েশন দাঁড়ায়, এবং আমরা দেখতে পাই যে -log H+ এর পরিবর্তে pH এবং -log OH- এর পরিবর্তে POH = 14। তার মানে
পিএইচ এর রিলেশনটা এরকম, এখানে এইচ থাকার কারণে এখানে এইচ প্লাস বসবে, এখানে ওএইচ যখন পিওএইচ যখন আসবে তখন মাইনাস লগ ওএইচ মাইনাস আসবে, ঠিক আছে। এবার বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমার পিএইচ বা পিওএইচ এর ভ্যালুটা হয় 7 সবসময়। তাহলে বিশুদ্ধ পানিতে এইচ প্লাসের ঘনমাত্রাটা হচ্ছে 10⁻7, পিএইচটা 7। এবার আমি যদি ফোটায় ফোটায় অ্যাসিড যোগ করতে থাকি, মানে এইচ প্লাস যোগ করতে থাকি, সেক্ষেত্রে ঘনমাত্রাটা বেড়ে 10⁻6 হয়। তো এই ভ্যালুটা আমি যদি এই সূত্রটাতে বসাই তাহলে পিএইচটা পাবো আমি 6। আবার যদি আরও বাড়াই ঘনমাত্রা, অর্থাৎ আরও এইচ প্লাস যোগ করি, মানে 10⁻5, সেক্ষেত্রে পিএইচ দাঁড়াচ্ছে 5। তার মানে আমি যত এইচ প্লাসের ঘনমাত্রা বাড়াবো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়াবো, তত আমার পিএইচ কমতে থাকবে। তার মানে কোনো একটি অ্যাসিড তত বেশি তীব্র হবে তত তার পিএইচের মানটা কমতে থাকবে। এবার আমরা যদি ওএইচ এর ঘনমাত্রাটা বাড়াই, ওএইচ আয়নের ঘনমাত্রা বাড়াই, সেক্ষেত্রে পিওএইচ এর ভ্যালুটা কমতে থাকে, কারণ সূত্রটা একই। কিন্তু পিওএইচ এর ভ্যালুটা কমলে কি হবে, পিএইচ এর ভ্যালুটা আবার বাড়তে থাকে। কারণ কি, একটু আগে আমরা দেখে এসেছি পিএইচ প্লাস পিওএইচ এর সমষ্টিটা সবসময় 14 বা 14। তার মানে পিওএইচ যত কমে পিএইচ তত বাড়ে। তার মানে কোনো একটা বিশুদ্ধ পানির দ্রবণে আমি ওএইচ মাইনাস বা ক্ষার যত যোগ করব, আমার পিএইচ এর ভ্যালু তত বাড়তে থাকবে। তাহলে এই টপিকটা সামারি কি দাঁড়ালো, কোনো একটি নিরপেক্ষ দ্রবণে আমি যত অ্যাসিড যোগ করব তত তার পিএইচ কমবে, এবং যত ক্ষার যোগ করব তার পিএইচ বাড়বে। তাহলে পিএইচ স্কেলটাকে আমরা 7-এর নিরপেক্ষ ধরছি, আর যত কমছে শূন্যর দিকে যাচ্ছে তত অম্লীয়, আর যত 7 থেকে বেশি মানের দিকে যাচ্ছে 14, তত তার ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে, ক্ষারীয় ধর্ম প্রকাশ পাচ্ছে। এই পিএইচের সর্বনিম্ন মান 0, নিরপেক্ষ মান 7 এবং সর্বোচ্চ মান 14 ধরে ড্যানিশ বিজ্ঞানী এস.পি.এল. সরেনসেন প্রথমে এই পিএইচ স্কেলটি উপস্থাপন করেন 1909 সালে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই পিএইচ এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বা এই যে আমরা অসল্টের লঘুকরণ সূত্রটা শিখলাম, এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।